তৌফিক জানত না মুর্শিদাবাদ শহরটা তখন আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে। যদিও সে ভাগটা স্পষ্ট নয়, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই মসনদে একটা বদল চাইছে। সাধারণ মানুষ যখন মসনদে কোনো একটা বদল চায়, তখন পরিস্থিতি খুব জটিল হয়ে ওঠে। নবাবের সঙ্গে আমজনতার সম্পর্ক ঠিক কি হবে তা নিয়ে প্রাজ্ঞ মানুষজন অনেক লেখালেখি করেছেন, কিন্তু তার কোনোটাই খুব যথার্থভাবে কাজে লাগানো যায়নি। তখনও মসনদের হিসেব নিয়ে সাধারণ মানুষের কোনো রকম বক্তব্য থাকতে নেই, এই ভাবনাটাই আকাশকুসুম কল্পনা। কিন্তু মানুষের মন তো এই সমস্ত হিসেবের পথ মেনে চলে না। বিশেষ করে যে মানুষের একটু বেশি ক্ষমতা রয়েছে, হাত ঝাড়লে যাদের সোনা দানার কোনো অভাব হয় না, সেই সমস্ত মানুষদের ইচ্ছায় ইতিহাসে অনেক কিছু উল্টে পাল্টে যায়। 1740 সালের বাংলাদেশে এইরকম 3 জনের কথা আমরা আগেই জেনেছি। এই ষড়যন্ত্রের জাল যারা বুনতে শুরু করেছিল, কিন্তু তারা একেবারেই একা ছিল না। বাংলার বিভিন্ন আমির ওমরাহরা তখন জগৎ শেঠদের সাথে হাত মিলিয়েছে। সরফরাজ খানের বহু প্রতীক্ষিত নবাবী কারো মুখে আর রুটছে না ততদিনে। আলীবর্দী খান যে বাংলার মসনদের জন্য অনেক বেশি যোগ্য, তা অনেকেই মনে মনে স্বীকার করেছে। শুধু একটা উপযুক্ত সময়ের খোঁজ চলছে। গোটা বাংলাদেশ যেন অপেক্ষা করছে একটা ভয়াবহ সংঘাতের, যার মাধ্যমে আলীবর্দী খান মসনদ আলো করে বাংলার ক্ষমতা দখল করবেন। এক নতুন যোগ্যতর নবাবকে স্বাগত জানাতে সবাই মনে মনে প্রস্তুত হচ্ছে। আসলে রাজনীতি হলো অপেক্ষার খেলা। মানুষকে তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তবে মুর্শিদাবাদে শুধু নতুন নবাবকে ফুল গুলালে বরণ করার মানুষই ছিলেন না। আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাওয়া মানুষের অন্য দিকটা মনে করছিল এইরকম একটা সিদ্ধান্ত সাক্ষাৎ মৃত্যু পরোয়ানার সামিল হবে। মানুষ তার অভাব অভিযোগের কথা নবাব বাদশাকে জানাবে, এটাই হলো চিরাচরিত নিয়ম। নবাবের খামতি থাকবে, কিন্তু তাই বলে তাকে মসনদ থেকে হটিয়ে ফেলার মতো অস্বাভাবিক চিন্তা বিশ্বাসী প্রজার শোভা পায় না। একবার যদি এই ধারা শুরু হয়, তবে গোটা বাংলার নবাবিটাই বিপদের মুখে পড়ে যাবে। তার যাবতীয় স্থিতাবস্থা একেবারে নষ্ট হয়ে যাবে। যদি সত্যি সরফরাজ খান অযোগ্য হন এবং মসনদে আলীবর্দী খানের দাবি জোরালো হয়ে থাকে, তবে সময়ের নিয়মেই তার প্রতিষ্ঠা হবে। তার জন্য সাধারণ প্রজাকে কোনো রকম উদ্যোগ নিতে হবে না। এই ছিল তখনকার অন্য দলটির মত। মসনদে নবাবের আনাগোনা আল্লাহর ইচ্ছা, তাকে সামান্য ইনসান কখনোই নিজের মর্জি মাফিক পাল্টে দিতে পারে না। নবাব, মাহল তো ঠিক লাগছে না। বাংলার তখতে আপনি এত আরামসে বসে আছেন জনাব, এদিকে বিপদ দরওয়াজার সামনে চলে এসেছে। জগৎ শেঠ ফতে চাঁদ নত জানু হয়ে বললেন নবাব সরফরাজ খানকে। বিগত কয়েকদিন ধরেই তিনি নবাবকে বিভিন্ন রকম বিপদ সম্পর্কে সচেতন করার চেষ্টা করে চলেছেন। সরফরাজ খান একরকম সাদা সিধে মানুষ। তার বাবার নবাবীর কুখ্যাত ভোগবিলাস কাটছাট করে তিনি অনেকটা নিশ্চিন্ত হয়েছেন। বড় ধার্মিক মানুষ এই নবাব, রোজ 5 ওয়াক্ত নামাজ পড়েন। সরফরাজ মনে করেন আল্লাহর কৃপা দৃষ্টি পেতে গেলে এক সহজ সরল জীবন যাপন করতে হবে। তার কাছে এইটুকুই জিন্দগির সার কথা। কিন্তু ফতে চাঁদের এই সমস্ত সতর্কবাণী তাকে বড় বিব্রত করে তোলে। ধুরন্ধর এই বণিক স্পষ্ট করে কিছুই বলেন না, সব কথাতেই খানিকটা হেঁয়ালি রেখে দেন। আজ দরবারের শেষে বিশেষ অনুমতি চেয়ে তার সাথে কথা বলতে এসেছেন ফতে চাঁদ। আজও যথারীতি নবাব বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। বাংলার নবাব হয়ে এই রাজনৈতিক ব্যাপারের খুঁটিনাটি এক কারোবারির কাছে জানতে চাওয়া লজ্জার বিষয়। সরফরাজ এই লজ্জাটা এড়িয়ে যেতে চান। আপনি ঠিক কি বলতে চাইছেন সেঠজি? আমি বেশ কদিন ধরেই আপনার কথার মানে বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার গোস্তাখি মাফ করবেন, আপনার এইসব কথার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। কৌশলে উত্তর দিলেন সরফরাজ খান।
আর অন্যদিকে জগৎ শেঠ ফতেচাঁদ তার দেওয়া প্রতিজ্ঞা রাখতে বদ্ধপরিকর। পৃথিবীতে কিছু লোক কখনোই কোনো বাধা বিপত্তির তোয়াক্কা করে না। তাদের কাছে তাদের উদ্দেশ্যটাই আসল। সেটা হাসিল করার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে তারা প্রস্তুত থাকে। জগৎ শেঠের পরিবারের প্রত্যেকটা সদস্য বাংলাদেশের ইতিহাসে সেই ছাপ রেখে গেছেন। ফতেচাঁদ বিশ্বাস করেন তাঁর হাতের টাকার সামনে কোনো নবাবীর কোনো কদর নেই। মোহর দেখিয়ে তিনি গোটা দুনিয়াটাকে নিজের মুঠোর মধ্যে আনতে পারবেন। আপাতত সেই উদ্দেশ্য সরফরাজ খানের মসনদ উল্টে দেওয়ার ইঙ্গিত করছে। তিনি জানেন যতক্ষণ না এই কাজ হাসিল হচ্ছে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না। ভগবান বা আল্লাহ কারো ইচ্ছের ওপরই জগৎ শেঠদের কারোবার নির্ভর করে না। পয়সা ছাড়া তাদের দুনিয়ায় কোনো বড় শক্তি নেই। হাত কচলাতে কচলাতে খুব বিনয়ের সুরে জবাব দিলেন ফতেচাঁদ, জনাব, সবই আপনার খোয়াইশ। আপনি চাইলে আমার কথার অর্থ আছে, না চাইলে আমি উন্মাদ। তবে আমার চিন্তা আপনার সুরক্ষা নিয়ে। বিপদের মেঘ আপনার মুখে ছায়া ফেলবে, আর এটা আমি বসে বসে দেখব, এমন নিমখার আমি ফতেচাঁদ করতে পারবে না জাহাপানা। ঠিক কোন বিপদের কথা বলছেন আপনি? বিপদ? তার নাম আলীবর্দী খান জাহাপানা। কি যা তা বলছেন শেঠজি? আলীবর্দী মানে তো ওই বিহারের? হ্যাঁ, ফৌজদার জাহাপানা। জবরদস্ত ফৌজি। নবাবের প্রতি তার আনুগত্য নিয়ে কোনো কথাই বলা যায় না। মানে আমিও ওই রকম ভাবতাম, কিন্তু জানেনই তো কারো বাড়ির মন সবকিছু পরখ করে নিতে চায়। তো সেই কথাই একদিন 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 কি হলো পুরোটা খুলে বলুন শেঠজি। ফতেচাঁদ বুঝলেন শিকার জালে পা দিয়েছে। এই সময়টা সবচেয়ে মাসুম। এখানে যা করার ভীষণ সাবধানে করতে হবে। সন্তর্পণে জাল গুটিয়ে আনতে পারাই হলো দক্ষ শিকারীর কাজ। ফতেচাঁদ বললেন, হয়তো সেরকম কিছু না জানাব, আমার সন্দেহ করার স্বভাব, তাই জ্যাদা দিন কি বাত নেই হ্যাঁ। আমি ওই তেহজিব মিয়ার ওখানে গেছিলাম একটু বাতচিত করতে। তেহজিব মিয়া মানে ওই মক্তবের মৌলবী? ওর সাথে আপনার কি জরুরত আছে? জরুরত কি একটা জানাব, কারো বাড়ি ইনসান, সব দিকে নজর দিয়ে চলতে হয় আর কি। ফির তেহজিব মিয়ার ওখানে জোয়ান পড়ুয়ারা আছে, তাদের সাথে বাতচিত করতে ভালো লাগে। সমঝা? ফির আগে বাতাইয়ে। তো জানাব, ওখানে সেদিন আলীবর্দী ছিল, কোন কামে আমার জানা নেই। বহুত তর্ক হচ্ছিল সেদিন তেহজিব মিয়ার মক্তবে। কথার মাঝখান থেকে হঠাৎ আলীবর্দী চিৎকার করতে শুরু করে, এত তার দুঃসাহস, আপনার নামে যা মুখে আসছে তাই বলে চললো। আমি জানি জাহাপানা, এসব ছোটখাটো ব্যাপারে আপনি মাথা ঘামান না। আপনার মতো বড় দিল যদি সকলের হতো, লেকিন और एक बात है। ততক্ষণে নবাব সরফরাজ খানের ভুরু কুঁচকে গেছে, হাত শক্ত হয়ে এসেছে তলোয়ারের হাতলে। যত বড় সেইটি হোক না কেন, ফতেচাঁদের মুখ থেকে এরকম কথা শুনতে তার ভালো লাগছে না। কি বাত, জলদি বলিয়ে। রুকিয়ে জানাব, वो बात आपको আমি বলবো না। বলবে মুর্শিদাবাদের একজন রইস ঘরের ইমানদার শিক্ষিত যুবক, যাদের মতো ছেলের কাঁধে আপনি নিশ্চিন্তে আপনার ভার রাখতে পারবেন। হুকুম করেন তো তাকে ডাকি? हाँ हाँ, इतना घुमा फिरा के बोलने का क्या मतलब है? जाके भी डाका डाकुन, আমার वक्त कीमती আছে, असली मुद्दे पे आइए। हाँ हाँ जरूर जनाब जरूर। बेटा तौफिक, जल्दी अंदर आओ, নবাব হুকুম করেছেন। এক ফালি ঘরে এই আলোচনা চলছিল। বাইরে বড় বাগান, সরু এক পথ দিয়ে ঘরে ঢুকতে হয়। সেই পথে নবাব সরফরাজ খানের সামনে এসে দাঁড়ালো আমাদের নায়ক তৌফিক। পালখেড়ের যুদ্ধ শিবির, সুরাটের দাসবাজার, ধার্মিক নাইম সাহেবের ঘর ঘুরে, পালখেড়ের যুদ্ধ শিবির, সুরাটের দাসবাজার, ধার্মিক নাইম সাহেবের ঘর ঘুরে সে এসে দাঁড়িয়েছে বাংলার নবাবের সামনে। অবাক করা ব্যাপার নয় কি? কিন্তু এখানে তার কাজ কি? বণিক রাজা জগৎ শেঠের সঙ্গেই বা তার পরিচয় কি করে?
প্রশ্নের ধাঁধা বেড়ে চলেছে, কিন্তু উত্তর কোথায়?